আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ শফিকুজ্জামান, প্রভাষক অর্থনীতি বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। আজকে অর্থনীতি বিষয়ের প্রথম অধ্যায় থেকে তোমাদের সামনে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। প্রথমে জানা যাক অর্থনৈতিক ব্যবস্থা কি। প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। পৃথিবীতে সব দেশেই, সকল সমাজেই অর্থনীতির মৌলিক সমস্যাগুলো প্রায় একই প্রকৃতির, কিন্তু বিভিন্ন সমাজের প্রাপ্ত সম্পদের সাপেক্ষে সমাধানের পদ্ধতি ভিন্নতা রয়েছে। এই সমাধান পদ্ধতির ভিন্নতা অনুযায়ী অর্থনৈতিক ব্যবস্থাগুলো হলো ধনতান্ত্রিক অর্থনীতি, নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনীতি, মিশ্র অর্থনীতি, ইসলামী অর্থনীতি। পর্যায়ক্রমে আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে জানা যাক ধনতান্ত্রিক অর্থনীতি কি। যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয়, সে অর্থনৈতিক ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। এখানে একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায়, উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। 1, 2, সরকারি হস্তক্ষেপ থাকবে না, সরকারের কোনরূপ হস্তক্ষেপ থাকবে না। আর বাজারে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে পণ্যের দামটা নির্ধারিত হয়। এই তিনটা বিষয় মনে রাখতে হবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো দেখব। প্রথমে দেখা যাক সম্পদের ব্যক্তিগত মালিকানা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হল সম্পদের ব্যক্তিগত মালিকানা। উৎপাদনের উপকরণগুলোর মালিকানা আইনের দ্বারা স্বীকৃত। প্রত্যেক ব্যক্তি তার নিজের ইচ্ছামতো সম্পদ অর্জন, ভোগদান, দখল ও হস্তান্তর করতে পারে। উদ্যোগের স্বাধীনতা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা। প্রত্যেক ব্যক্তি তার নিজের ইচ্ছামতো যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ভোক্তার সার্বভৌমত্ব। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তা তার উপযোগ সর্বোচ্চকরণের জন্য যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণে ক্রয় ও ভোগ করতে পারে। অবাধ প্রতিযোগিতা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বাজার দাম নির্ধারিত হয়। শ্রেণী শোষণ। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন খাতে শ্রমিকরা তাদের উৎপাদনশীলতার তুলনায় কম মজুরি পায়। অর্থাৎ একজন শ্রমিক যা উৎপাদন করে তার তুলনায় সে মজুরি কম পায় এবং এদের উদ্বৃত্ত মূল্য মালিক পক্ষ শোষণ করে। মুনাফা অর্জন। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা অর্জনের লক্ষ্যকে সামনে রেখে যাবতীয় উৎপাদন ও বিক্রয় কার্য সম্পাদিত হয়। সম্পদের দক্ষতা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনকারীর খরচ সর্বনিম্নকরণের লক্ষ্যে উৎপাদনের উপকরণগুলোকে সর্বোচ্চ দক্ষতার সাথে ব্যবহার করা হয়। আয়ের অসম বণ্টন। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় পুঁজিপতিদের হাতে সম্পদ পঞ্জীভূত থাকে, ফলে সমাজের ধনী ও দরিদ্রের মধ্যে আয়ের অসমতা বৃদ্ধি পায়। মুদ্রাস্ফীতির উপস্থিতি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে না, যার ফলে অতি উৎপাদন বা কম উৎপাদন লক্ষ্য করা যায় না। এই জন্য মুদ্রাস্ফীতি বিদ্যমান।
এই হলো মোটামুটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এখন আমরা দেখব নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কি। যে অর্থনৈতিক ব্যবস্থায় সরকার কর্তৃক নির্ধারিত একটি কর্তৃপক্ষের অধীনে দেশের যাবতীয় সম্পদ, পণ্যের উৎপাদন, বন্টন, ভোগ তথা যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী নিয়ন্ত্রিত হয়, তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। এক্ষেত্রেও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার অনেকগুলো বৈশিষ্ট্য বিদ্যমান। সম্পদের রাষ্ট্রীয় মালিকানা এক। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শিল্প কারখানা, জমি, উৎপাদনের উপকরণ ইত্যাদির উপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত। কেন্দ্রীয় পরিকল্পনার উপস্থিতি। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার যাবতীয় অর্থনৈতিক সিদ্ধান্ত ও নীতিমালা কেন্দ্রীয় পরিকল্পনার কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আয়ের সুষম বন্টন। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো তাদের যোগ্যতা, দক্ষতা অনুসারে আয় অর্জন করে। এতে আয় বন্টনে সুষম নীতি কার্যকর হয়। নিয়ন্ত্রিত স্বাধীনতা। ভোগের ক্ষেত্রে ভোক্তার অবাধ স্বাধীনতা কিংবা উৎপাদনের ক্ষেত্রে উৎপাদকের অবাধ স্বাধীনতা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বীকৃত নয়, বরং রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত। সামাজিক কল্যাণ। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় পরিকল্পিত উপায়ে সামাজিক কল্যাণ সর্বোচ্চকরণের মাধ্যমে শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা হয়। শ্রেণী শোষণের অনুপস্থিতি। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় পুঁজিপতি, সর্বহারা, শ্রমিক, উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, দরিদ্র ইত্যাদি শ্রেণী বৈষম্য অনুপস্থিত, তাই শ্রেণী শোষণের সুযোগ কম। মুদ্রাস্ফীতির অনুপস্থিতি। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে, ফলে এখানে অতি উৎপাদন বা কম উৎপাদন হতে পারে না, এই জন্য মুদ্রাস্ফীতি নেই। বেকারত্বের অনুপস্থিতি। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সামাজিক নিরাপত্তা স্কিমের আওতায় উৎপাদন, ভোগ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় বলে বেকারত্ব থাকে না। সামাজিক নিরাপত্তা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় জনগণের আর্থসামাজিক অধিকার ও নিরাপত্তা বজায় থাকে। সুষম উন্নয়ন। কেন্দ্রীয় পরিকল্পনায় অর্থনীতির বিভিন্ন খাতগুলো গুরুত্ব পায় বলে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সুষম উন্নয়ন পরিলক্ষিত হয়। এগুলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এখন আমরা দেখব মিশ্র অর্থব্যবস্থা কি, তার বৈশিষ্ট্যগুলো। যে অর্থনৈতিক ব্যবস্থায় অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যক্তিগত স্বাধীনতা ও উদ্যোগের পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণ বজায় থাকে, তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। এক্ষেত্রে মিশ্র অর্থব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এক, সম্পদের মালিকানা। মিশ্র অর্থব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি ব্যক্তিগত মালিকানা স্বীকৃত। ব্যক্তিগত স্বাধীনতা। মিশ্র অর্থব্যবস্থায় ভোগ ও পেশা নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতা বজায় থাকে। সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি। মিশ্র অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা, উৎপাদন ব্যবস্থায়, ব্যবসা বাণিজ্য প্রত্যেক ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি স্বীকৃত। ব্যক্তিগত মুনাফা। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা অর্জনের লক্ষ্যে ব্যক্তিগত অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয়, তবে সরকার অনেক সময় জনস্বার্থের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাও গ্রহণ করতে পারে। জাতীয় পরিকল্পনা। মিশ্র অর্থব্যবস্থায় দেশের গুরুত্বপূর্ণ খাত যেমন কৃষি, শিল্প, খনিজ, বন, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, যাতায়াত ও যোগাযোগ ইত্যাদি খাতে জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয়। সামাজিক নিরাপত্তা। মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদন খাতে কর্মরত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা বিধানের জন্য সরকার শ্রম আইনের প্রয়োগ ঘটায়। নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থায় অর্থনৈতিক স্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকুচন, বাণিজ্য চক্র, বেকারত্ব ইত্যাদি নিয়ন্ত্রণের জন্য সরকার আর্থিক ও রাজস্ব নীতির প্রয়োগ করে থাকে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বাজার দাম নির্ধারিত হয়। আয়ের অসম বন্টন। মিশ্র অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদন খাতে ব্যক্তিগত মালিকানা ও মুনাফার অস্তিত্বের কারণে আয়ের অসম বন্টন লক্ষ্য করা যায়। ভোক্তার সার্বভৌমত্ব।
মিশ্র অর্থব্যবস্থায় ভোক্তা তার উপযোগ সর্বোচ্চকরণের জন্য যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণে ক্রয় ও ভোগ করতে পারে। এগুলো মিশ্র অর্থব্যবস্থার উপর বৈশিষ্ট্য। এখন আমরা দেখব ইসলামী অর্থব্যবস্থা কি, এর বৈশিষ্ট্যগুলো। ইসলামী অর্থনীতি বলতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংবদ্ধ বিশ্লেষণ অধ্যয়নকে বোঝায়। এক্ষেত্রে ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্যগুলো হলো ইসলামী শরীয়ত। অর্থনৈতিক কর্মকাণ্ডে ইসলামী শরীয়তের পূর্ণ বাস্তবায়ন লক্ষ্য করা যায় ইসলামী অর্থনীতিতে। হালাল ও হারামের বিধান। সম্পদ উপার্জন, উৎপাদন ও ভোগ দখলে হালাল ও হারামের বিধান পূর্ণ বাস্তবায়ন। সম্পদের মালিকানা। পৃথিবীর সকল প্রকার সম্পদের উপর নিরঙ্কুশ মালিকানা একমাত্র আল্লাহ তাআলা। নিরঙ্কুশ সম্পদের মালিকানা একমাত্র আল্লাহ তাআলা, মালিক একমাত্র আল্লাহ তাআলা। সুদ, ঘুষ ও মজুতদারি রহিতকরণ। ইসলামী অর্থনীতিতে সুদ, ঘুষ, মদ, জুয়া, মজুতদারি, কালোবাজারি, অতিরিক্ত মুনাফা অর্জন, চুরি, ডাকাতি ইত্যাদির মাধ্যমে সম্পদের মালিক হওয়াকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সম্পদের বন্টন। ইসলামী অর্থনীতিতে ন্যায় বিচার ও ইনসাফপূর্ণ বন্টন ব্যবস্থার প্রবর্তন করা হয়। ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন। ইসলামের শ্রমিক শোষণ সম্পূর্ণ নিষিদ্ধ। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরি পরিশোধ করো। ইসলামী অর্থনীতিতে যাকাতের প্রচলন রয়েছে, যেখানে ধনীদের কাছ থেকে অর্থ মাল সম্পদ নিয়ে গরিবদেরকে প্রদান করা হয়। বায়তুল মাল। ইসলামী অর্থনীতিতে বায়তুল মালের ব্যবস্থা করা হয়েছে, যেখানে অসহায় বিধবা এবং গরিবদেরকে সাহায্য সহযোগিতা করা হয়। অপচয় ও বিলাসিতা। ইসলাম কখনো অপচয়কে সমর্থন করে না এবং বিলাসিতাকেও সমর্থন করে না, কারণ ইসলামে বলা আছে যে অপচয়কারী শয়তানের ভাই। জিজিয়া। ইসলামী রাষ্ট্রের অনুগত অমুসলিম বাসিন্দাদের নিকট হতে রাষ্ট্রীয় প্রয়োজন পূরণের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কর আদায় হয়, যাকে বলা হয় জিজিয়া। যে সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাগুলো আলোচনা করা হলো, এই বৈশিষ্ট্যগুলো পরিপূর্ণভাবে আয়ত্ত থাকলে যে কোনো ধরনের উদ্দীপক আসুক তা সহজেই ধরা যাবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো।